প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে হাজির হলাম। এই লেকচারে আমরা তোমাদের বিভিন্ন ধরনের বন্ধন, রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং কি ধাতব বন্ধন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি দেখি, প্রথমে রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন, ঠিক আছে, কাকে আমরা রাসায়নিক বন্ধন বলতেছি, ঠিক আছে। প্রথম কথা যদি আমরা বলতে যাই, যে কোনো একটা যৌগে তাদের পরমাণু বা অণুগুলা পরস্পরের সাথে যেই বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকেই বলতেছি আমরা কি? রাসায়নিক বন্ধন। কি বললাম? কোনো যৌগে বা অণুতে তার পরমাণু সমূহ যে বন্ধন দ্বারা একে অপরের সাথে আবদ্ধ থাকে তাকে আমরা কি বলতেছি? রাসায়নিক বন্ধন। তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন বলে। এখন রাসায়নিক বন্ধন অনেক প্রকার থাকলো, তোমাদের বইয়ে মূলত 3 প্রকারের আলোচনা করা আছে। কয় প্রকারের? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আমরা আয়নিক বন্ধন, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে সমযোজী বন্ধন, এবং 3 নাম্বার আছে ধাতব বন্ধন। আমরা আরো কিছু বন্ধন পাবো, ভ্যান ডার ওয়ালস বল পাবো, হাইড্রোজেন বন্ধন পাবো, এরকম অনেক বন্ধন আছে। বাট তোমাদের বইয়ে, তোমাদের এসএসসি লেভেলে ওগুলো জানার দরকার নেই। আপাতত তুমি এই কয়েকটা জিনিস জানলেই হবে, ঠিক আছে। কি কি বললাম আমরা? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর এটা হচ্ছে কি? ধাতব বন্ধন, ঠিক আছে। এখন আমরা এগুলো সম্পর্কে ডিটেলসে আসবো। এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন অনেক 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 বেশি আছে, সো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা দেখি, এই রাসায়নিক বন্ধনের প্রথম যে বন্ধনটা, তার নাম হচ্ছে কি? আয়নিক বন্ধন, ঠিক আছে। আয়নিক মানে কি বলতো? আয়নিক শব্দটা বিশ্লেষণ করলে আমরা এখানে যদি যা পাই, আয়ন শব্দটা আছে। কি আছে? আয়ন, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এরা পরস্পরের সাথে একটা বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তাকেই বলতেছি আমরা আয়নিক বন্ধন। এখন এটার সংজ্ঞাটা আমরা পরে আসতেছি, আগে বুঝি, ঠিক আছে। তো আমরা যদি একটা জিনিস দেখাই তোমাকে, যে ধরো আয়নিক বন্ধন কিভাবে সৃষ্টি, আগে এটা দেখো, তারপরে সংজ্ঞা আমরা পাবো। তো এই আয়নিক বন্ধন হওয়ার জন্য প্রথম শর্ত, অবশ্যই এখানে ধাতু থাকবে এবং অধাতু, অর্থাৎ এই বন্ধনটা কাদের মধ্যে হবে? ধাতু এবং অধাতুদের মধ্যে, ঠিক আছে। আয়নিক বন্ধন কাদের মধ্যে হবে? ধাতু এবং অধাতুদের মধ্যে, যেখানে ধাতু কি? ইলেকট্রন দান করে, এবং অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যদি আমরা দেখি সোডিয়াম ক্লোরাইড এই যৌগটাতে, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখব সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের 1s2 2s2 2p6, তারপরে 3s কত? 1। আবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি 17 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে আমরা যদি দেখি এই জায়গায় সোডিয়ামের নিষ্ক্রিয়তা অর্জন, কারণ আমরা জানি যে কোনো একটা যৌগ গঠন করার মেইন উদ্দেশ্য হচ্ছে নিষ্ক্রিয়তা অর্জন। তাহলে দেখো, এই সোডিয়াম নিষ্ক্রিয়তা অর্জনের জন্য সে কি করে? একটা ইলেকট্রন দান করে। কি করে? ইলেকট্রনটাকে দান করে, ঠিক আছে কি না? ঠিক আছে। তাহলে দেখো, এই ইলেকট্রনটা দান করলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতেছে, তার মানে সে কি হচ্ছে? নিষ্ক্রিয় হচ্ছে। অন্যদিকে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। সে যদি এই সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে কি করে? গ্রহণ করে। ইলেকট্রন কি করলো? গ্রহণ করে, ঠিক আছে। কি করে? গ্রহণ করে। তাহলে দেখো, সোডিয়াম এখানে কি করতেছে? ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস। অন্যদিকে ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করে কি হয়? ক্লোরিন মাইনাস, ঠিক আছে। এখন এই যে একটা আমরা কি পাইলাম? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। তো এইটা দুইটা আয়ন, সোডিয়াম প্লাসটা ক্যাটায়ন, এটা হচ্ছে কি? অ্যানায়ন। কারণ এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হইল,
কারণ এই পরমাণুগুলোর মধ্যে যেহেতু আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ করে, তখন এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কি হয়, সৃষ্টি হয়। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, যেই বলটাকেই বলতেছি বা যেই বন্ধনটাকে বলতেছি আমরা আয়নিক বন্ধন। তার মানে এখানে এইভাবে ঘটনা ঘটতেছে, সোডিয়াম এবং ক্লোরিন যোগ করলে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু আমি আর একটু ভালো করে চিত্র করে দেখাই তোমাকে। চিত্রের সাহায্যে যদি দেখাই, ধরো এই যে ধরো সোডিয়াম প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে আছে 1টা। তারপরে এর পাশে আমরা লিখি ক্লোরিন। ক্লোরিন প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা, 7টা। ঠিক আছে, এখন অষ্টক পূরণের জন্য কি হইলো ঘটনা, অষ্টক পূরণের জন্য এই যে এক্সট্রা ইলেকট্রনটা আছে সে কি করলো, আমাদের ক্লোরিনকে দিয়ে দিল। ফলে সোডিয়াম কি হইল, সোডিয়াম হইলে এমন প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন ত্যাগ করে এখন আছে 8টা। তাহলে এইটা হইলো আমাদের একটা সোডিয়াম প্লাস আয়ন। ঠিক আছে, অন্যদিকে ক্লোরিন কি করলো, ক্লোরিনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা এবং এই ইলেকট্রনটা আগে ছিল 7, এই ইলেকট্রনটা গ্রহণ করার পরে তার তৃতীয় শক্তি স্তরে হলো কয়টা, 8টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। এই হইলো আবার কোন চার্জযুক্ত, নেগেটিভ। ঠিক আছে, তখন এই পরমাণুগুলোর মধ্যে একটা বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, এই পজিটিভ এবং এই নেগেটিভের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, যার মধ্যে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, যার নামই হচ্ছে কি, আয়নিক বন্ধন। ঠিক আছে, তার মানে আমরা এখানে এই যে বলছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ যে আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকেই বলা হচ্ছে কি রে, আয়নিক বন্ধন। তাহলে কি হইল, ইলেকট্রন আদান প্রদান, অর্থাৎ ধাতু এখানে ইলেকট্রন দিল আর অধাতু ইলেকট্রন কি করলো, গ্রহণ করলো। ধাতু ইলেকট্রন দান করে হইলো ক্যাটায়ন, অন্যদিকে অধাতু ইলেকট্রন গ্রহণ করে হইলো কি রে, অ্যানায়ন। ঠিক আছে, ফলে এই যে আয়ন তৈরি হলো, এই আয়নের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়। ঠিক আছে, আর এই বন্ধনটাকেই বলতেছি আমরা আয়নিক বন্ধন। তাহলে কিভাবে লিখবো সংজ্ঞাটা, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ যে আকর্ষণ বল দ্বারা অণুতে যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকেই বলা হচ্ছে কি, আয়নিক বন্ধন। ঠিক আছে, তার মানে এখানে আরেকটা জিনিস দেখে চিনবা, যেটা দেখে চিনবা যেখানে কোন বন্ধন আছে, তোমাদের পরীক্ষাটা আসবে একটা প্রশ্ন দিয়ে দিল সোডিয়াম ক্লোরাইডে কোন ধরনের বন্ধন আছে, তুমি প্রথমে চিনবা এই জিনিসটা দিয়ে। ঠিক আছে, এখানে অবশ্যই একটা কি থাকবে, ধাতু, আর এটা থাকবে কি, অধাতু। ঠিক আছে, তো এই যে আমরা দেখো সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন এটা কিন্তু একটু পড়ে ফেলছি যদিও, তারপরে লিখার ক্ষেত্রে কিভাবে লিখতে হবে সেটা একটু যদি আমি বলে দেই, তো প্রথমে তুমি দিবা সোডিয়াম ক্লোরাইড। এই যে বললাম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 11, 1s2 2s2 2p6 3s1। হ্যাঁ, তারপরে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দিবা 17, কি হবে 1s2 2s2 2p6 3s2 3p5। এবার একটু ডায়লগ বাজি করবা যে নিষ্ক্রিয়তা অর্জনের জন্য সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে, অপরদিকে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। যেখানে সোডিয়াম কিনা ইলেকট্রন ত্যাগ করে কি হইল, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে হইল সোডিয়াম প্লাস, আর ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে হইল কি, ক্লোরিন মাইনাস। এরপরে তুমি চিত্র আঁকে দিবা, বাস। আমরা একটু পরে আরো ভালো করে শিখবো কিভাবে লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমি একটা উদাহরণ দিছি তোমাকে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া। ঠিক আছে, তো এখানে তুমি একটু ভালো করে বুঝো, আমি একটু একদম সিস্টেম ওয়াইজ বলে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো 13 না, 1s2 2s2 2p6 3s2 3p1। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন বিন্যাস আগের মতো 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে দেখো নিষ্ক্রিয়তা অর্জনের জন্য এখানে আছে 7টা, আর ইলেকট্রন দরকার 1টা, আর এর আছে কয়টা, 3টা সর্বশেষ শক্তি স্তরে। তার মানে সে যদি এই 3টা ইলেকট্রন দান করে তাহলে সে নিষ্ক্রিয় হবে, আর ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 1টা। এখন
তুমি তোমার আলোচনার সুবিধার্থে একটু ব্যাখ্যা লিখে দিবা যে অ্যালুমিনিয়াম তার যোজ্যতা স্তরে 3টি ইলেকট্রন দান করে 3টি ইলেকট্রন দান করে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের কি করে ইলেকট্রন বিন্যাস অর্জন করে অন্যদিকে ক্লোরিন সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গন এর ইলেকট্রন বিন্যাস অর্জন করে ঠিক আছে। তো এই যে ইলেকট্রন বিন্যাস অর্জন করার পরে তারা কি হলো, এই যে একটা ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে 3টা। এই জন্য মনে রাখবা এই ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ঠিক ততগুলো ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। এই জন্য 3টা ইলেকট্রন গ্রহণ করার জন্য আমার কয়টা ক্লোরিন দরকার, 3টি। এই জন্য অ্যালুমিনিয়ামের ত্যাগকৃত 3টি ইলেকট্রন 3টি ক্লোরিন গ্রহণ করে। এবারে তুমি এরকম করে দেখাবা যে অ্যালুমিনিয়াম কি করলো, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে হইলো অ্যালুমিনিয়াম 3+। অন্যদিকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হলো ক্লোরিন মাইনাস। তাহলে 3টা ত্যাগ করছে, সমাধা করার জন্য আমরা পুরো সমীকরণকে 3, অর্থাৎ 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন গ্রহণ করে 3টা Cl। তারপরে আমরা যোগ দিয়ে দিব Al + 3Cl বিক্রিয়া হলো AlCl3 ঠিক আছে। এখন এটাকে তুমি অবশ্যই চিত্র আকারে দেখাই দিবা। চিত্র আকারে দেখাইলে কি হবে, মার্কটা পাওয়া যাবে কি বেশি। অ্যালুমিনিয়াম প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা, 3টা ঠিক আছে। এই জন্য তুমি এর পাশে 3টা কি আঁকবা, ক্লোরিন আঁকবা। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা, 7টা। আমি একটু এটাকে কপি করে নেই ঠিক আছে। আমরা কপি করে নিচ্ছি 3টা, দেখা যাচ্ছে না। ওকে, তো কি করবা, এই যে এই জায়গা থেকে তুমি একটা তীর চিহ্ন দিবা। কি দিবা, এরকম করে এখানে একটা ইলেকট্রন দিছে, এখানে একটা ইলেকট্রন দিছে, এখানে একটা ইলেকট্রন দিছে। দেওয়ার পরে তারা এখানে কি হবে, এরকম। এই ধরো অ্যালুমিনিয়াম প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 8টা। 3 নম্বর শক্তি স্তরে রাখা যাবে না, কারণ এখান থেকে ইলেকট্রন কি দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা ক্লোরিনে আমাদের কয়টা করে ইলেকট্রন থাকবে, ক্লোরিনে আমাদের তৃতীয় শক্তি স্তরেও থাকবে এবার 8টা। কয়টা ইলেকট্রন থাকবে, 8টা ঠিক আছে। এবার আমি আবার এটাকে কপি করে করে 3 দিকে রাখতেছি। এইখানে একটা, ধরো এইখানে একটা ঠিক আছে। তার মানে এটা মাইনাস, এটা হচ্ছে 3+, এটা মাইনাস, এটা হচ্ছে কি মাইনাস। এদের মধ্যে একটা কি হবে, আকর্ষণ বলের সৃষ্টি হবে। এইটাই হচ্ছে আমাদের কি একটা
আয়নিক বন্ধন। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে কোন ধরনের বন্ধন পাওয়া যাচ্ছে? আয়নিক বন্ধন। ওকে, এভাবে তোমরা ছবি আঁকে দেখাবা। তুমি এটা এখানে না নিয়ে এখানেও নিতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো প্যারা নাই। এরপরে আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে, দেখো এর আমি একটা সৃজনশীল পরীক্ষায় যেভাবে উত্তর লিখতে হবে সেভাবে একটা লিখে রাখছি। ঠিক আছে, যে সোডিয়াম অক্সাইডের বন্ধন গঠন প্রক্রিয়া। তাহলে তুমি আগে প্রথমে কেমনে চিনবা এটা না কোন ধরনের বন্ধন আছে? দেখবা সোডিয়াম হচ্ছে ধাতু আর অক্সিজেন হচ্ছে কি রে? অধাতু। ঠিক আছে, তো সোডিয়ামের দেখো এখানে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পারি, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করছে। বলছে সোডিয়াম পরমাণু যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের স্থায়ী অষ্টক বিন্যাস লাভ করে, এবং অক্সিজেন পরমাণু যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিয়নের যোজ্যতা স্তরের অষ্টক বিন্যাস লাভ করে। এক্ষেত্রে সোডিয়াম প্লাস আয়নে এবং অক্সিজেন 2- আয়নে পরিণত হয়। দেখাইছে সোডিয়াম থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, আর অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2-। এখানে ইলেকট্রন ত্যাগ করছে, এখানে ইলেকট্রন গ্রহণ করছে। তো এরপরে চিত্র আঁকে দেখাইছে, দেখো তারা যেহেতু অক্সিজেন এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে আমার কয়টা সোডিয়াম দরকার? সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ওই জন্য দুইটা সোডিয়াম দরকার। তাহলে এই জন্য আমরা মাঝখানে রাখছি অক্সিজেন, এখানে রাখছি সোডিয়াম, এখানে আছে কি সোডিয়াম। তখন এই সোডিয়াম এখানে একটা ইলেকট্রন দান করছে, এই সোডিয়াম এখানে একটা ইলেকট্রন দান করে দেখো সোডিয়াম অক্সাইড নামে একটা নতুন যৌগ তৈরি হয়েছে। এইভাবে চিত্রগুলো তোমরা ভালো করে আঁকা শিখবা। ঠিক আছে, আর এখানে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে স্থির আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এখানে আমরা বলতে পারি সোডিয়াম অক্সাইডে কোন ধরনের বন্ধন বিদ্যমান? আমরা বলতে পারবো এখানে আয়নিক বন্ধন বিদ্যমান। ওকে, এবার আমরা যেটা যাব সোডিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া। ঠিক আছে কিনা? তো এইটা আমি সোডিয়াম ক্লোরাইড না, সরি ক্যালসিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন প্রক্রিয়া, এটাও আমি তোমাদের দিয়ে দিছি। তোমরা সুন্দর করে এখান থেকে কি করে নিবা? নোট করে নিবা। আমরা যাব নেক্সট টপিক, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে আয়নিক বন্ধন থেকে এগুলাই প্রশ্ন আসবে, আরো কিছু বৈশিষ্ট্য টৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা আয়নিক সমযোজী বন্ধন বোঝার পরে গিয়ে এগুলা বুঝবো। ঠিক আছে, প্রথমে আসে সমযোজী বন্ধন কাকে বলতেছে। তো এটার জন্য একটা গল্প শুনো, সমযোজী। ঠিক আছে, সমযোজী সমান সমান। ঠিক আছে, এখানে একটা জিনিস যদি আমি তোমাকে প্রথমে গল্প বলি, যে ধরো আমি একটা বিজনেস করতে যাব, বাট এই বিজনেস করার জন্য আমার একটা জমি দরকার, কিন্তু আমার কাছে ওই জমি নাই। ওইখানে বিজনেসে ইনভেস্ট করার জন্য আমার টাকা আছে। আমি আমার ফ্রেন্ডরে বললাম যে দোস্ত আয়, তুমি আমারে জমি দাও তোমার, আর আমি তোমাকে কি দিচ্ছি? ওই জমিটাতে ইনভেস্ট করার টাকা পয়সা দিচ্ছি। এখান থেকে যা লাভ হবে সেটা হচ্ছে কি সমান সমান ভাগ করে লভ্যাংশ নিবে। ঠিক আছে, এই যে আমার একটা আছে তার নাই, তার আরেকটা জিনিস আছে যেটা আমার নাই, দুইজনে মিল করে আমরা একটা বিজনেস করলাম না, শেয়ারের বিজনেস। ঠিক এরকম এই জায়গায় আমরা সমযোজী বন্ধনে আমরা শেয়ার কথাটা পাবো। কি পাবো? শেয়ার, যেখানে দুইটা পরমাণু পরস্পরের সাথে সমান সমান ইলেকট্রন কি করবে? ভাগাভাগি বা শেয়ার করবে। এই ধরনের বন্ধনকেই বলবো আমরা কি? সমযোজী বন্ধন। ঠিক আছে, এই ধরনের বন্ধনকে আমরা কি বলবো? সমযোজী বন্ধন। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে, এখানে কাজ করবে কারা? দুইটা অধাতু আরেকটা অধাতুর সাথে। ঠিক আছে, দুটি অধাতু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই বন্ধন গঠন করে তাকেই বলা হচ্ছে কি? সমযোজী বন্ধন। তাহলে আমি আগে সংজ্ঞাটা লিখে রাখি, তারপরে ব্যাখ্যা বলবো না। ঠিক আছে, দুটি অধাতু পরস্পরের সাথে সমান সমান ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে আমরা কি বলবো? সমযোজী বন্ধন বলে। তাকে সমযোজী বন্ধন বলে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে HF হাইড্রোফ্লোরিক অ্যাসিড। ঠিক আছে, যেখানে আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1, আবার ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে এটা যেহেতু 9 1s2 2s2 2p5। এখন দেখো
হাইড্রোজেন অধাতু, ফ্লোরিনও অধাতু। কারণ হাইড্রোজেন তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, তার ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য কয়টা ইলেকট্রন দরকার? একটা। আবার ফ্লোরিন তার কাছাকাছি ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাস নিয়ন 1s2 2s2 2p6, এই ইলেকট্রন বিন্যাস করার জন্য তার আরেকটা কি দরকার? এখানে 7টা আছে, আরেকটা ইলেকট্রন দরকার। কিন্তু কেউ কাউকে দিতে পারতেছে না, কেউ কারো কাছে নিতে পারতেছে না, কারণ ইলেকট্রন দান করে শুধুমাত্র ধাতুরা, অধাতুরা কখনো ইলেকট্রন দান করে না। এখন এও নিষ্ক্রিয়তা চায়, এও নিষ্ক্রিয়তা চায়। তখন কি বলতেছে যে বন্ধু আসো আমরা কি করি, ইলেকট্রন ভাগাভাগি করি। তাহলে দেখো এইটা হাইড্রোজেন, প্রথম শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন। অন্যদিকে যদি আমি দেখি, এইটা হচ্ছে কি ফ্লোরিন, এটা হচ্ছে কি ফ্লোরিন, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা? 7টা। এর অষ্টক পূরণের জন্য দরকার একটা, আর এর 2 পূরণের জন্য দরকার কয়টা ইলেকট্রন? একটা। তখন তারা কি করে, যে তখন এদের মধ্যে যখন আসে তখন তারা কি করে, ইলেকট্রন ভাগাভাগি করে, যে আসো বন্ধু আমরা ভাগাভাগি করে নেই। তখন কি হবে, এই যে আমাদের ফ্লোরিন প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা? 7টা। ঠিক আছে, এর সাথে হাইড্রোজেন আসিয়া কি করলো, এইভাবে ইলেকট্রন সমান পরিমাণে কি করলো, ভাগাভাগি করলো। কারণ এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি হাইড্রোজেনেরও অধিকার আছে, আবার এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি ফ্লোরিনেরও কি আছে, অধিকার আছে। এখন দেখো ভাগাভাগি করার পরে এখানে 2টা হইল না, 2 4 6 এবং 8, তাহলে ফ্লোরিনের অষ্টক পূর্ণ হইল। অন্যদিকে হাইড্রোজেনের শক্তি স্তরে আমরা কয়টা পেলাম? 2টা ইলেকট্রন পাইলাম। ঠিক আছে, তাহলে তার 2 পূর্ণ হইলো, তাহলে দুইজনে কি হইলো, নিষ্ক্রিয় হইলো। এই নিষ্ক্রিয়তা অর্জনের জন্য যখন তারা কি করে, ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করে, তখন তাকে বলবো আমরা কি, সমযোজী বন্ধন। ক্লিয়ার? সমযোজী বন্ধনটা তাহলে কি, শেয়ারের বিজনেস, শেয়ারের বিজনেস। এখন আমরা পরবর্তী জিনিসটা যাই। এখানে আমি একটা জিনিস দেখেছি, কার্বন ডাইঅক্সাইডের বন্ধন গঠন প্রক্রিয়া। তো এটা যদি আমি একটু তোমাকে আমার মতো করে পড়াই, তারপরে কিভাবে লিখতে হবে তুমি এটা এখান থেকে লিখে ফেলবা। এখানে যেভাবে আছে সেভাবে লিখলে তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে, তো প্রথমে আসি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এর বন্ধন গঠন প্রক্রিয়া, বন্ধন গঠন প্রক্রিয়া। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি হবে, প্রথমে আমরা কি করবো, ওই 2টার ইলেকট্রন বিন্যাস। কার্বনের ইলেকট্রন 1s2 2s2 2p2, কারণ কার্বনের 6। আবার অক্সিজেনের ক্ষেত্রে কত, 8, 1s2 2s2 2p4। ঠিক আছে, তাহলে আমার কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 4টা। আবার অক্সিজেনের কয়টা আছে, 6টা। নিষ্ক্রিয়তা অর্জনের জন্য তার দরকার আছে 4টা ইলেকট্রন, আর অক্সিজেনের দরকার কি, 2টা ইলেকট্রন। তখন তারা কি করে, এই যে মাঝখানে থাকবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন প্রথম শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে আছে তার কয়টা, 4টা। ঠিক আছে, আর তার পাশে আছে কি, অক্সিজেন প্রথম শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে আছে কয়টা, 6টা। তাহলে এটাকে আমি একটু ধরে এই দিক করে রাখি। ঠিক আছে কি না? তাহলে এই যে আমাদের কি হইলো, এটা হচ্ছে অক্সিজেন, এটা কার্বন, এটা হচ্ছে কি অক্সিজেন। ঠিক আছে, তো তখন তারা কি করলো, যে নিষ্ক্রিয়তা অর্জনের জন্য তার দরকার 2টা, তার দরকার 2টা, আর এর লাগে কয়টা। তখন তারা কি করলো, এইভাবে আমি এটাকে একটু ঘুরাই রাখি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তখন তারা কি করলো, এ গিয়ে এই জায়গায় গিয়ে ইলেকট্রন শেয়ার করলো, আবার এ গিয়ে এই জায়গায় গিয়ে কি করলো, ইলেকট্রন শেয়ার করলো। ঠিক আছে, তাহলে এবার দেখো তো আমাদের কার্বনের মধ্যে এই যেখানে সাইডটা, এখানে সাইডটা 8টা, আবার অক্সিজেন এখানে 4 2 6 2 8, 4 2 6 2 8 হইছে। এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা বন্ধন তৈরি করছে, সুতরাং বলা যায় কার্বন ডাইঅক্সাইডে কোন ধরনের বন্ধন আছে, সমযোজী বন্ধন। কিভাবে লিখবা এটা আমি এখানে তোমাকে দিয়ে দিছি, এই যে একদম ভালো করে তুমি পড়ে নাও। কার্বন ডাইঅক্সাইড প্রথম ইলেকট্রন বিন্যাস করছে। কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠনের সময় কোনো পরমাণুর পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয় বলে উভয় পরমাণু পরস্পরের সাথে কি করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে।
একটি কার্বন পরমাণু চারটি যোজ্যতা ইলেকট্রনের সাথে দুইটি অক্সিজেন পরমাণু তাদের যোজ্যতা স্তরে দুইটি করে ইলেকট্রন কি করে শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ঠিক আছে, এই দেখো কার্বন অক্সিজেন অক্সিজেন, এই যে অক্সিজেনকে এখানে শেয়ার করছে, এই অক্সিজেনকে এইখানে শেয়ার করে এইভাবে বন্ধন দেবে। আর সমযোজী বন্ধন করার সময় অবশ্যই তোমরা এই চিত্রটা মাস্ট, চিত্র দিতে পারলেই মনে করো যে কাম খাল্লাস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যেটা BF3 অর্থাৎ বয়ফ্রেন্ড 3 অণুর গঠন বন্ধন পদ্ধতি। ঠিক আছে, এখন এই যে BF3 বা বোরন ট্রাইফ্লোরাইড, এর মধ্যে তুমি দেখো প্রথমে বোরনের ইলেকট্রন বিন্যাস করবা। বোরনের হচ্ছে কত 5, 1s2 2s2 2p 2p1 কত হয় 2p1। অন্যদিকে ফ্লোরিনের কত, ফ্লোরিনের হচ্ছে আমাদের কত 9, 1s2 2s2 2p5। তাহলে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করব। তাহলে দেখো এনে BF3 মানে কয়টা, একটা বোরন 3টা ফ্লোরিনের সাথে কি করছে একটা করে ইলেকট্রন শেয়ার করছে। এই জন্য তুমি কি করবা, এনে বোরন আঁকলা। বোরনের প্রথম শক্তি স্তরে আছে ইলেকট্রন 2টা, 2 নম্বর শক্তি স্তরে আছে কয়টা 3টা, 1 2 3। আর এখানে আমরা ফ্লোরিন প্রথম শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে আছে আমাদের 7টা। ঠিক আছে, দেখো এখানে আমরা 3টা ফ্লোরিন আঁকি, একটা এখানে একটা ফ্লোরিন, আর এখানে আমরা কি করলাম আর একটা ফ্লোরিন আসলো। হ্যাঁ, প্রথম শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে আছে 8টা 7টা। ঠিক আছে, এখন আমাদের নিষ্ক্রিয়তা অর্জনের জন্য আমাদের কি হচ্ছে, তারা ইলেকট্রন কি করতেছে শেয়ার করতেছে। এই শেয়ার করার পরে আমাদের কি হবে ঘটনা, এইরকম একটা এখান থেকে এরকম হবে। বোরন প্রথম শক্তি স্তরে 2টা, 2 নম্বর শক্তি স্তরে 3টা। তাহলে এখানে একটা ফ্লোরিন আসবে, এখানে একটা ফ্লোরিন আসবে, এখানে একটা ফ্লোরিন কি করবে ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে কিনা, তাহলে এইভাবে আমাদের বন্ধন গঠন হইল। তবে এইখানে একটা জিনিস হচ্ছে যে এই যে বোরনের বেলায় আমাদের এই ফ্লোরিনের অষ্টক পূর্ণ হইলেও আমাদের কিন্তু বোরনের অষ্টক পূর্ণ হয় না। এক্ষেত্রে আমরা এটাকে বলি অষ্টক সংকোচন, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করছি খুব ভালো করে। অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ প্লাস 2 এর নিয়ম, যেটা এটাকে অষ্টক সংকোচন বলতে অথবা 2 এর নিয়ম। অর্থাৎ বোরন কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে না, এখানে কি হয় 2 এর নিয়ম মেনে চলে। তো এইভাবে তোমরা ছবি এঁকে ব্যাখ্যা দিবা। ব্যাখ্যাটা সবসময় এটার মতো করে লেখার ট্রাই করবা। এই যে এখানে আমি যেভাবে মাঝখানে লিখছি না, এটার মতো করে লেখার ট্রাই করবা। ঠিক আছে, অষ্টক সংকোচন অষ্টক সম্প্রসারণ আমরা পড়াই ফেলছি আগেই। ঠিক আছে, এখন আমরা 2টা টপিক পড়বো, সেটা হচ্ছে কি মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে, আর এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে। ঠিক আছে, আসি মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলতে। মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে, মনে রাখবা সমযোজী বন্ধন গঠন করার পরে যে সকল পরমাণু আমাদের সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলবো আমরা কি মুক্ত জোড় ইলেকট্রন, আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। আগে আমি একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। যারা আমি NH3 অ্যামোনিয়ার ক্ষেত্রে বলি, তাহলে অ্যামোনিয়ার যদি বন্ধন গঠন দেখাই, তাহলে নাইট্রোজেন প্রথম শক্তি স্তরে আছে 2টা, 2 নম্বর শক্তি স্তরে আছে 5টা, কয়টা ইলেকট্রন 5টা, যার মধ্যে আমাদের এখানে NH3 মানে কি সে 3টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন কি করছে শেয়ার করছে। যেমন ধরো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। ঠিক আছে, আর হাইড্রোজেনের কত 1s1। অর্থাৎ এখানে গিয়ে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করবে, এখানে গিয়ে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করবে, এখানে গিয়ে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে, তো এই যে দেখো এই জায়গায় 3টা হাইড্রোজেন, এই জায়গায় 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, তারা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে। তার মানে তারা হচ্ছে কি বন্ধন জোড়
বন্ধন জোড় ইলেকট্রন। কিন্তু অ্যামোনিয়া গঠনকালে এই যে অংশটুকু, এই জোড়া ইলেকট্রন তারা কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে নাই, তাদেরকে বলবো আমরা মুক্ত জোড় ইলেকট্রন। কি বলবো? মুক্ত জোড় ইলেকট্রন। ঠিক আছে, এমসিকিউতে প্রশ্ন আসে যে অ্যামোনিয়া যৌগে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি অথবা মুক্ত জোড় ইলেকট্রন কয়টি। তাহলে মনে রাখবা মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে একটি, আবার দুইটি বলবা না, কারণ এখানে জোড় মানে কি জোড়া। ঠিক আছে, মুক্ত জোড় জোড়া কয়টা? একটা। আর বন্ধন জোড়া কয়টা? তিনটা না? তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? তিনটি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে আর বন্ধন জোড় ইলেকট্রন। সমযোজী বন্ধন গঠনে যারা অংশগ্রহণ করে তারা হচ্ছে কি আমাদের বন্ধন জোড় ইলেকট্রন, আর যারা অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় কি মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে সংজ্ঞাটা কি হবে? সমযোজী যৌগে, সমযোজী যৌগে যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন বলে। আবার সমযোজী যৌগে যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদের বন্ধন জোড় ইলেকট্রন বলে, বন্ধন জোড় ইলেকট্রন বলে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে আরেকটা উদাহরণ তোমাদের পানির অণুতে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন। পানির অণুতে আমরা কি নির্ণয় করব? মুক্ত জোড় এবং কি বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে পানির অণু হচ্ছে H2O, যেখানে হাইড্রোজেন ইলেকট্রন মিলে 1s1, আর অক্সিজেন ইলেকট্রন করলে 1s2 2s2 2p4। তার মানে এখানে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে কি করতেছে? ইলেকট্রন শেয়ার করতেছে, তাই না? তাহলে আমরা এইভাবে লিখবো, প্রথম শক্তি স্তরে আছে দুইটা, 2 নম্বর শক্তি স্তরে আছে কয়টা? 6টা। 6টার মধ্যে সে এখানে হচ্ছে দুইটা বন্ধন জোড়, দুইটা এইভাবে থাকবে আর দুইটা এইভাবে দিবা। এখানে আমরা দুইটা হাইড্রোজেন কি করবে? ইলেকট্রন আসে শেয়ার করবে। ঠিক আছে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে কি একটা ইলেকট্রন শেয়ার করে, এভাবে হাইড্রোজেনের 2 পূর্ণ আর অক্সিজেনের কি অষ্টক পূর্ণ হইলো, তাই না? তাহলে এখানে দেখো, বলো তো তুমি দেখে বলো এখানে কয়টা অণু মুক্ত জোড় ইলেকট্রন, কয়টা বন্ধন জোড়? এরা হচ্ছে কি বন্ধন জোড় আর এরা হচ্ছে কি মুক্ত জোড়। তাহলে বন্ধন জোড় কয়টা? বন্ধন জোড় 2টি। আর মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? এখানে 2টি। ঠিক আছে, এবারে তোমাকে PCl3 কয়টা? PCl3 PCl5 SO2 SO3 এই অণুগুলোতে কয়টা করে মুক্ত জোড় ইলেকট্রন এবং কয়টা করে বন্ধন জোড় ইলেকট্রন আছে? তোমরা এটা হাউসওয়াইফ করবা। হাউসওয়াইফ মানে বাড়ির কাজ। ঠিক আছে, হাউসওয়াইফ করবা, বাড়ির কাজ করবে। এখান থেকে কয়টা মুক্ত জোড়, প্রত্যেকটা যৌগের আলাদা আলাদা করে মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন কি করবা? বের করবা। ওকে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এই যে সমযোজী বন্ধনের কিছু কেরফি আছে, এই কেরফিগুলো যদি ভালো করে বুঝতে পারো, তারপরে সমযোজী যৌগের বৈশিষ্ট্য, আয়নিক যৌগের বৈশিষ্ট্য এগুলো ভালো করে বুঝতে পারবা। যদিও এই জিনিসটা বইয়ে নাই, বাট আমাদের পড়তে হবে পোলারিটি কি আর পোলার সমযোজী যৌগ কাকে বলে। ঠিক আছে, তো প্রথমে আসি আমরা পোলারিটি।
এই যে পোলারিটি, এই শব্দটা POLE, POLE, পোল মানে হচ্ছে কি মেরু, পোল মানে কি মেরু, এখান থেকে আসছে পোলারিটি মানে মেরুকরণ, পোলারিটি মানে হচ্ছে কি মেরুকরণ, ঠিক আছে। তো আমরা যখন আয়নিক যৌগ দেখছি, আয়নিক যৌগের মধ্যে দেখো সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এখানে প্লাস কেন হয়েছে, সে ইলেকট্রন দান করে পজিটিভ আয়নে পরিণত হয়েছে, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে নেগেটিভ আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে আমাদের ধনাত্মক মেরু এবং কি আছে ঋণাত্মক মেরু আছে। কিন্তু সমযোজী বন্ধনে কিন্তু এরকম কি নাই, ধনাত্মক আধান ঋণাত্মক আধান নাই, অর্থাৎ ধনাত্মক মেরুও নাই ঋণাত্মক মেরুও নাই। বাট কিছু কিছু সমযোজী যৌগ আছে যাদের ভিতরে আমরা এরকম ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পাই আংশিক, ঠিক আছে। এখন এটা কিসের জন্য হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। কার জন্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, ঠিক আছে। তা আমরা সংজ্ঞাটা পরে বলবো, আগে বুঝবো। এই যে ধরো আমি তোমাকে বললাম পানি, পানির অণুতে আমি এইভাবে দেখাই, অক্সিজেন প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা, যার মধ্যে এখানে একটা হাইড্রোজেনের সাথে সে ইলেকট্রন শেয়ার করছে, এখানে একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে কি গঠন করছে, পানির অণু গঠন করছে। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, অক্সিজেন 2টা মুক্ত জোড় ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের সাথে 1 জোড় ইলেকট্রন শেয়ার করছে এবং অক্সিজেনের সাথে 1 জোড় ইলেকট্রন শেয়ার করছে, ঠিক আছে। এখন এই যে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি অক্সিজেনেরও আকর্ষণ আছে, আবার হাইড্রোজেনেরও আকর্ষণ আছে। এদিকে এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি অক্সিজেনেরও আকর্ষণ আছে, হাইড্রোজেনেরও কি আছে আকর্ষণ আছে। এবং আমরা চতুর্থ অধ্যায়ে তড়িৎ ঋণাত্মকতা নামে একটা টপিক পড়ছি, কি নাম, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। যে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি উভয় নিউক্লিয়াসের যে আকর্ষণ ধর্ম তাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী যৌগে, সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি উভয় মৌলের যে আকর্ষণ ধর্ম তাকে আমরা কি বলবো, তাকে তড়িৎ ঋণাত্মকতা বলে, তড়িৎ ঋণাত্মকতা বলে, তাকে আমরা কি বলতেছি, তড়িৎ ঋণাত্মকতা বলে, ঠিক আছে। এখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রনগুলোকে তার দিকে আকর্ষণ করবে কি বেশি, আবার যার তড়িৎ ঋণাত্মকতা কম সেই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে কম। তো আমরা যদি পাউলিং স্কেলে দেখি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, অন্যদিকে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। ইভেন আমি এগুলো সব লিখে দিচ্ছি তোমাদের চতুর্থ অধ্যায়ে তড়িৎ ঋণাত্মকতার পাঠে, আমি কয়েকটা মৌলের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান লিখে দিচ্ছি। যদি আমি এখানে আরেকটু লিখে দেই, দেখো এখানে আমি একটু আলাদা করে লিখে দিচ্ছি যে এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি 4.0, অক্সিজেনের কত 3.5, নাইট্রোজেন কত 3.0, তারপর হচ্ছে ক্লোরিন কত 3.0, তারপরে আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি কার্বন 2.5, হাইড্রোজেন 2.1, সালফার 2.5। এই ছকটা তুমি একটু ভালো করে মুখস্থ করে রাখতে পারো, ঠিক আছে। এই ছকটা একটু ভালো করে মুখস্থ, তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেলে তড়িৎ ঋণাত্মকতার মান, ঠিক আছে। এখন বলো তো এখানে আমাদের অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের থেকে বেশি, ফলে এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো আছে, এই শেয়ারকৃত ইলেকট্রনগুলা অক্সিজেন তার নিজের দিকে কি করে আকর্ষণ করে টেনে নিয়ে যায়। ইলেকট্রনগুলো যখন এই দিকে চলে যায় তাহলে অক্সিজেনের দিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে না, এইদিকে যখন ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে, ইলেকট্রন বলতে কোন চার্জ যুক্ত নেগেটিভ, ফলে অক্সিজেনের দিকে একটু আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় এবং অপর দিকে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই যে ধনাত্মক এবং কি হলো ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হলো না, এই ধর্মটাকেই বলা হচ্ছে কি পোলারিটি। এই ধর্মটাকে আমরা কি বলতেছি, পোলারিটি। তাহলে পোলারিটি কাকে বলতেছি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য তড়িৎ ঋণাত্মকতার
ঋণাত্মকতার পার্থক্যের জন্য কোনো সমযোজী যৌগে সমযোজী যৌগে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়ার ধর্মকে আমরা কি বলবো? তো পোলারিটি বলে, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কোনো একটা সমযোজী যৌগে এখানে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত, এটা লিখতে পারো। এখানে ধনাত্মক ঋণাত্মকের জায়গায় আংশিক লিখতে পারো। আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হওয়ার ধর্মকেই বা প্রবণতাকে কি বলা হচ্ছে? পোলারিটি। ঠিক আছে, তাকে কি বলবো আমরা? পোলারিটি। জিনিসটা আর একটু ক্লিয়ার করো। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি পোলার সমযোজী যৌগ কাকে বলে, তাহলে তুমি বলবা যে সকল যৌগে সমযোজী যৌগে পোলারিটি ঘটে তাদেরকে বলা হয় কি? পোলার সমযোজী যৌগ। আরো সুন্দর করে লিখলে বলবা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য যে সকল যৌগে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে কি রে? পোলার সমযোজী যৌগ। আমি লিখেই দেই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কোনো সমযোজী যৌগে, কোন না লেখে যে লেখো, যে সকল সমযোজী যৌগে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে? তাকে আমরা বলবো পোলার সমযোজী যৌগ। তাদের পোলার সমযোজী যৌগ বলে, পোলার সমযোজী যৌগ বলে। ক্লিয়ার? এর আমরা কি বললাম? পোলার সমযোজী যৌগ। ওকে, তাহলে এই হচ্ছে পোলার সমযোজী যৌগ। তাহলে আমরা এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছি যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য আমরা জানি তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? যে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি উভয় মৌলের যে আকর্ষণ ধর্ম তাকেই বলতেছি আমরা কি রে? তড়িৎ ঋণাত্মকতা। কারণ তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করে। ইলেকট্রনগুলো তার দিকে যখন সরে যায়, এই দিকে সরে গেলে কি হয়? এখানে আংশিক ওইদিকে ইলেকট্রনের ঘনত্ব বাড়ে যায়। ইলেকট্রনের ঘনত্ব বাড়া মানে এখানে নেগেটিভ চার্জ বাড়ে গেছে, ওইদিকে আংশিক ঋণাত্মক এবং অপর দিকে হবে কি? আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে। আর এই প্রান্ত সৃষ্টি হওয়ার প্রবণতাটাকেই বলতেছি আমরা পোলারিটি। আর যে সকল যৌগের মধ্যে এরকম পোলারিটি ঘটবে তাদেরকে বলে কি? পোলার সমযোজী যৌগ। আরেকটা ভালো সংজ্ঞা দিয়ে তুমি পোলার সমযোজী যৌগ বলতে পারো যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 0.5 থেকে 1.9 হলে তাদের আমরা কি বলবো? পোলার সমযোজী যৌগ বলে, পোলার সমযোজী যৌগ বলে। অর্থাৎ এখানে আমরা একটা কাহিনী আসি, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য লেস দেন 0.5 তখন তাকে বললাম আমরা বিশুদ্ধ সমযোজী যৌগ। সমযোজী যৌগ। যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 তখন তাকে বলি আমরা পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী
যৌগ। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি মোর দেন 1.9 হয় তখন তাকে বলি আমরা আয়নিক যৌগ। তখন তাকে আমরা কি বলবো? আয়নিক যৌগ। ঠিক আছে? যেমন ধর আমি একটা উদাহরণ দেই, যেমন পানির কথাই বললাম, আমরা কি বললাম? এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা আগে। হ্যাঁ, কি বলছি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয় তাহলে সমযোজী যৌগ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে যদি 1.9 এর মধ্যে হয় তাহলে তাকে বলবো পোলার সমযোজী যৌগ। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মোর দেন 1.9 হয় তাহলে তাকে বলবো আমরা কত? আয়নিক যৌগ। যেমন ধর আমরা উদাহরণ দিলাম পানির ক্ষেত্রে, পানি, এক্ষেত্রে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? ঋণাত্মকতা 3.5। আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। আমি যদি বিয়োগ করি তাহলে কত হয়? 1.4 না? ঠিক আছে, তাহলে এই যে 1.4 মাইনাস করলে এটা কার? এই রেঞ্জের মধ্যে পড়ে না? এই জন্য মনে রাখবে পানি একটা কি? পোলার সমযোজী যৌগ। ঠিক আছে, এখন এগুলা তোমাকে সৃজনশীল পরীক্ষায় খ নাম্বারে কোশ্চেন আসতে পারে যে HCl একটা পোলার সমযোজী যৌগ বা পানি একটা পোলার যৌগ, অর্থাৎ HF একটা হচ্ছে কি রে? পোলার সমযোজী যৌগ ব্যাখ্যা কর। তাহলে আমি যে কোনো একটা ব্যাখ্যা, আমি পানিটা করে দিছি, এখানে HCl এর মধ্যে একটা দেখাই দিচ্ছি। তাহলে দেখো প্রথমে সংজ্ঞা দিয়া, পোলার সমযোজী যৌগ কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কোনো একটা যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হইলে তাকে বলা হয় কি? পোলার সমযোজী যৌগ। যেখানে আমি দিই HCl, এভাবে চিত্র আঁকে দেখাবা তাহলে আরো সুন্দর হবে। HCl কি করে? এক জোড়া ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে। কারণ তোমরা এটা আগেই পড়ছো, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে থাকে 7টা, এবং তারা শেয়ার করে কি করলো? এই যে HCl গঠন করলো, তাই না? এখানে 2 আর এখানে হচ্ছে কত? 8। জাস্ট বোঝানোর জন্য দিছি। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, আবার এটাকে ভাগ ভাইব না। ঠিক আছে, এখানে এক জোড়া ইলেকট্রন কি করছে? তারা শেয়ার করছে। ঠিক আছে, এখন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.0। আর হাইড্রোজেনের কত? 2.1। তাহলে কার বেশি? ক্লোরিনের বেশি। এই জন্য ইলেকট্রনগুলো কার দিকে সরে যায়? ক্লোরিনের দিকে সরে যায়। ক্লোরিনের দিকে সরে গেলে এদিকে আংশিক ঋণাত্মক, আর এদিকে কি হবে? আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে। সুতরাং বলা যায় যে এটা একটা কি? পোলার সমযোজী যৌগ, যেটা আমরা এই স্টেপের ক্ষেত্রে এইভাবে ব্যাখ্যা দিতে পারি। ঠিক আছে, তাহলে ফ্লোরিনের কত? 4.0। তাহলে ফ্লোরিনের বেশি না? তাহলে অবশ্যই ইলেকট্রনগুলো কার দিকে সরে যাবে? ফ্লোরিনের দিকে। তাহলে দিকে আংশিক ঋণাত্মক আর এদিকে হবে কি? আংশিক ধনাত্মক। এইভাবে যদি তোমরা দেখায় দাও আর একটু ব্যাখ্যা লিখো তাহলে তুমি ফুল মার্ক পাই যাবা। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে বৈশিষ্ট্য এবং তাদের যে ধর্মাবলীগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।